হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জীব তোমাদের সাথে। তো আমার চ্যানেলের 60% সাবস্ক্রাইবারের যেটা আমার প্রতি অভিযোগ ছিল যে মিঠুন চক্রবর্তীর সিনেমা সিমান ভার্সেস শ্রীমতী রিলিজ করে গেছে 1 মে, আর আমি এখনও রিভিউ করিনি। যেখানে আমি মোটামুটি কোভিডের পর থেকে মিঠুনদের প্রতিটা সিনেমা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখে রিভিউ করি। তো আমি বলেছিলাম কারণটা যে আমি এখন কর্মসূত্রে অনেকটা দূরে থাকি আমার বাড়ি থেকে, যেখানে থাকি ওখানে কোনো হল নেই। তো আমি গতকাল এসেছি সকালে, অ্যান্ড গতকালে আমি সিনেমাটা দেখেছি এবং আজকে রিভিউ করতে সকাল থেকে সময় পাইনি। তো এখন ভিডিওটা করে হয়তো আপলোড করতে করতে 1 ঘন্টা লাগবে। তো চলুন, অবশেষে সিমান ভার্সেস শ্রীমতীর রিভিউ আমার চ্যানেল থেকে অবশ্যই এসে গেছে। বাট রিভিউ করার আগে একটা কথা আমি যেটা সবসময় বলি, আবার বলছি যে আমি কোনো রিভিউয়ারও নয়, আমি একজন অডিয়েন্স আপনাদের মতো। এবং কোনো রিভিউয়ারের রিভিউ কোনো ডিপেন্ড করে না যে সিনেমাটা কেমন হয়েছে বা সিনেমাটার বক্স অফিস কী হতে পারে। যদি আপনার মনে হয় যে আপনি সিনেমাটা দেখবেন, অবশ্যই সিনেমাটা দেখতে যেতে পারেন। কারণ দেখুন প্রত্যেকটা রিভিউয়ার হচ্ছে একটা মানুষ, ঠিক আছে? তার ইন্ডিপেন্ডেন্ট চয়েস থাকতেই পারে, ভালোবাসা লাগা থাকতেই পারে, ঠিক আছে? তার কোনো জিনিস ভালো লেগেছে, সেটা আপনার হয়তো ভালো নাও লাগতে পারে। আবার তার যে জিনিসটা ভালো লাগেনি সেটা তো আপনার ভালো লাগতেই পারে। তাই আমি মনে করি সবার আগে গিয়ে সিনেমাটা দেখুন, তারপরে এসে সিনেমার রিভিউ দেখবেন বলে আমার মনে হয়, ঠিক আছে? এবার যদি আমি শ্রীমান ভার্সেস শ্রীমতীর কথা বলি, তো সিনেমাটা কেমন হলো, তো যদি আমি ফার্স্টে এক লাইনে বলি আমার সিনেমাটা কেমন লাগলো, তাহলে আমি বলবো এটা একটা ভালো ওয়ান টাইম ওয়াচ কমার্শিয়াল সিনেমা। ধরুন উইকেন্ডে আপনার কোনো কাজ নেই, আপনি বসে আছেন বাড়িতে পুরো ফ্যামিলি নিয়ে একটু এনজয় করতে চান, তো গিয়ে অবশ্যই এই সিনেমাটা দেখতে পারেন, আপনার ভালো লাগবে। তবে আবার এটা এরকমও কোনো সিনেমা নয় যে এই সিনেমাটা দেখে আসার পরে আপনি কিছু ভ্যালুস শিখলেন, বা এই সিনেমার অভিনয় বা এই সিনেমার গল্প আপনার মনে একটা ইম্প্যাক্ট ছাড়লো, যেমনটা কাবুলিওয়ালা বা সন্তানের ক্ষেত্রে হয়েছে। এটা কিন্তু সেরকম কিছু নয়, ঠিক আছে? এই সিনেমার নিয়ে আমার মিক্সড রিয়াকশন। কিছু কিছু জিনিস আমার ভালো লেগেছে, কিছু কিছু জিনিস আমার খারাপ লেগেছে, সেটা সবটা আমার সঙ্গে আলোচনা করব। তো ফার্স্টে যদি পজিটিভ পয়েন্ট নিয়ে আলোচনা করি, তো ফার্স্ট যে পজিটিভ পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে পারফরমেন্স। এই সিনেমায় যারা যারা অভিনয় করেছে তাদের প্রত্যেকের পারফরমেন্স কিন্তু ইন্ডিভিজুয়ালি ভালো। আমি স্ক্রিপ্টের কথা বলছি না কিন্তু, বাট যেরকম স্ক্রিপ্ট তাদের হাতে এসছে, স্ক্রিপ্ট অনুসারে তাদের যে পারফরমেন্স করা ছিল প্রত্যেক ভালো। মিঠুন চক্রবর্তী, তার অভিনয় নিয়ে কথা বলার কোনো জায়গা আমার নেই বা ক্ষমতা আমার নেই, তিনি ভালো। অঞ্জন দত্ত, তার মোটামুটি পারফরমেন্সটা এখন হচ্ছে এক্সটেন্ডেড ক্যামিও টাইপের, ঠিক আছে? তো তিনি যেখানে যেখানে এসেছেন সেখানে যেখানে কিন্তু ছক্কা হাঁকিয়েছেন, মানে একদম ফ্ললেস। তার যে ক্যারেক্টারটা এখানে দেখানো হয়েছে, যে মানে আদতে অঞ্জন দত্ত দেখুন একটা যেরকম একটা মানুষ, যে ভবঘুরে টাইপের একটা মানুষ, এবং এখানে মিঠুন চক্রবর্তীর অঞ্জন দত্তের ক্যারেক্টারটাও কিন্তু সম্পূর্ণ মানে আসল লাইফে মিঠুন চক্রবর্তী যেরকম যে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিল, তারপরে পুলিশের তাড়া খেয়ে মুম্বাই পালিয়ে যায়, এই জিনিসটাই কিন্তু এখানে পুরো অঞ্জন দত্তের সঙ্গে ইউজ করা হয়েছে। কারণ অঞ্জন দত্তের এখানে ডায়লগও আছে, এবং সেই যে ক্যাওড়ামি ব্যাপারটা যেটা মিঠুন চক্রবর্তীর মধ্যে আছে বরাবরই, দেখবেন মিঠুন চক্রবর্তী এখন ওই ক্যাওড়ামি টাইপের অভিনয় করে এমএলএ ফাটাকেস্টো বা যুদ্ধ এই টাইপের সিনেমাগুলোতে। তো ওই ক্যাওড়ামি টাইপের অভিনয়গুলো এখানে কিন্তু অঞ্জন দত্ত খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছে। তিনি যেখানে যেখানে এসেছেন সেখানে যেখানে এই শটান মুখের উপর বলে দেওয়া কথাবার্তায় একটা ফ্ললেসভাবে কথা বলছে, সে যে জিনিসটা কিন্তু দেখতে ভালো লাগছে। তো অঞ্জন দত্ত কিন্তু খুব ভালো। অঞ্জনা বসু, তার যেরকম পারফরমেন্স, তাকে যেরকম স্ক্রিপ্ট দেওয়া হয়েছে সেই স্ক্রিপ্টে তিনি ভালো কাজ করেছেন। পরমব্রত, বিশ্বনাথ, দুজনেই ভালো কাজ করেছেন। মধুমিতার অভিনয় আমার এখানে একটু কম লেগেছে, বাট তাকে দেখতে দারুণ লাগছে, সেই জন্য তার এই অভিনয়ের খামতিটাও এখানে পূরণ হয়ে গেছে, কারণ তাকে দেখতে হেভি লাগছে। আর সত্যমের কথা বলতে হয়, সত্যম কিন্তু মানে মিঠুন চক্রবর্তীর যে ইয়ং এজের পারফরমেন্সে, সে একটা রিজার্ভ বয়, এবং তার মধ্যে দিয়ে ভালোবাসার বই প্রকাশ, এই জিনিসগুলো কিন্তু ভালোভাবে ফুটে তুলেছে। রশনির অভিনয় কিন্তু ভালো। তো পারফরমেন্স ওয়াইজ কিন্তু সিনেমাটা মানে আপনাকে ভালো লাগে পারফরমেন্স। এবার হচ্ছে গানের প্লেসমেন্ট। সিনেমাতে গানগুলো যেরকম যেরকম জায়গা আসছে, আপনার কিন্তু সেগুলো শুনতে ভালো লাগবে। প্রত্যেকটা গান, সেটা দাউল উদাও হোক বা ঘরে ফিরার গানটা হোক বা অন্য দত্তের যে গানটা হোক সেই গানটা হোক, প্রত্যেকটা গান যেখানে যেখানে আসছে গানগুলো কিন্তু শুনতে আপনার ভালো লাগবে। থার্ড যে পয়েন্টটা, এই সিনেমার যে মেন বিষয়বস্তু, যে 27 বছর ধরে চলা একটা ডিভোর্স কেস, মানে 27 বছর দুটো মানুষকে ছাড়া আলাদা রয়েছে। এই যে মানে মানে দুটো মানুষকে ভালোবাসা সত্ত্বেও দুটো মানুষ থেকে আলাদা রয়েছে, এই যে দুজনে আলাদা থাকার বেদনা, এই জিনিসটা কিন্তু আপনি ফিল করতে পারবেন এই সিনেমাটা দেখলে। এখানে এই মানে কিছু কিছু সিন আছে, মানে একটা সিন আছে যেখানে মানে লাস্টে 27 বছর পরে কোর্ট রায় দিচ্ছে যে আপনাদের দুজনে ডিভোর্স হয়ে গেল। ওই সিনে যে মিঠুন চক্রবর্তীর যে রিয়াকশান, ওই মানে বা লাস্টে যখন বলছে যে অঞ্জনা ম্যাম আমেরিকায় চলে যাচ্ছে, মিঠুন চক্রবর্তী তখন বলছে আমি একবার লাস্ট ওকে দেখতে যাই, এই যে সব জায়গাগুলো, ঠিক আছে? বা ওই যে মানে হাত কাঁপার যে সিনটা সাইন করার সময়, এইসব জায়গাগুলো আপনাকে মানে ওই
এই যে মেন যে প্লটটা, এই 27 বছর দুজনের প্রেম বিচ্ছেদ, এই প্লটটাকে ভালোভাবে এস্টাবলিশড করা রয়েছে, সেই জন্য কিন্তু আপনি এই দুটো ক্যারেক্টারের মধ্যে ব্যাপারটা কিন্তু ফিল করতে পারবেন। সেটা হচ্ছে সিনেমার প্লাস পয়েন্ট, যে মেন সাবজেক্টটাকে ভালোভাবে তারা ফুটিয়ে তুলেছে। সেকেন্ডলি হচ্ছে যে এখানে দুটো কাপল দেখানো রয়েছে, একটা হচ্ছে মিঠুন চক্রবর্তী এবং অঞ্জনা বসু ম্যাম এবং তাদের ইয়ং এজ, আর হচ্ছে পরম আর মধুমিতার ক্যারেক্টারটা, ঠিক আছে। তো এখানে আমি একটা জিনিস ভালো লাগলো যে এখানে অনেক জায়গায় কী হয় যে আরেকটা ভালো স্টারকে নিলে, যার ফেস ভ্যালু আছে, তাকে নিলে তাকেও একটা বেশি জায়গা দেওয়ার জন্য কিছু এক্সট্রা সিনস যোগ করা হয়। এখানেও এক্সট্রা সিনস যোগ করা আছে, কিন্তু এখানে এই পরম আর মধুমিতার ক্যারেক্টারটাকে তাদের ক্যারেক্টার স্পেস দেওয়ার জন্য তাদের এই লাভ স্টোরিটাকে বেশি কিন্তু অ্যাঙ্গেল দেয়নি, বেশি জায়গা দেয়নি। এটা কিন্তু একটা সিনেমার ভালো পয়েন্ট, যে ফালতু দিকে মানুষের অ্যাটেনশনটাকে ড্র্যাক করছে না, যেটা মেন সাবজেক্ট সেই সাবজেক্টে মানুষের অ্যাটেনশনটা কিন্তু থাকবে, ঠিক আছে। তো এই কটাই ছিল আমার কাছে প্লাস পয়েন্ট সিনেমাটার জন্য। এবার সিনেমাটা যদি মাইনাস পয়েন্টের দিকে চলে আসে, আমার এই সিনেমাটা নিয়ে বেশ কিছু মাইনাস পয়েন্ট আছে। সিনেমাটা প্রথম দিক থেকে যখন স্টার্ট হচ্ছে, সিনেমার মধ্যে বেশ কিছু কমেডি সিনস আছে, মানে ছোটোখাটো কমেডি, আমি বলছি না খুব বড়ো কমেডি সিন প্রজাপতির মতো। এবার দেখুন আমি একটা কথা বলি, আপনি যদি শাস্ত্রী, প্রজাপতি বা এইদিকে এই যে সিনেমাটা শ্রীমতী দেখেন, সবকটা সিনেমাই কিন্তু এরকম কোনো সিনেমা নয় যেটা দেখে বেরোনোর পর আপনার মনে গভীর কোনো ইম্প্যাক্ট পড়লো না। প্রজাপতিও কিন্তু সেরকম সিনেমা নয়, কিন্তু প্রজাপতি এত ভালো ওয়ার্ক করার কারণ কখনোই কিন্তু, মানে দেখুন মিঠুন চক্রবর্তী, দেব, দুটো ভালো ভ্যালুয়েবল স্টার আছে, তার জন্য একটা কালেকশন কত হতে পারে, 5 কোটি 6 কোটি, কিন্তু এই যে একটা ম্যামথ কালেকশন যে করেছে তার একটা বড় কারণ হচ্ছে এই সিনেমার মধ্যে প্রপার পরিমাণ ডোজ আছে কমেডি, ইমোশন, এবং যে পুরো যে স্টোরিটা, সেই স্টোরিটার এস্টাবলিশমেন্ট, সব কিছু জিনিসের ওপর কিন্তু প্রপার জোর দেওয়া হয়েছে। কমেডি কিন্তু প্রজাপতির মধ্যে একটা হিউজ প্লাস পয়েন্ট ছিল। এই সিনেমাটার ক্ষেত্রে সিনেমাটা যখন শুরু হচ্ছে, কিছু কিছু ছোটো ছোটো কমেডি রয়েছে যেগুলো আপনার শুনতে বেশ ভালো লাগে। মিঠুন চক্রবর্তীর আছে, বিশ্বনাথ বসুর আছে, দেন আপনার অঞ্জন দত্তের আছে, পরমের আছে, সেগুলো দেখতে ভালো লাগছে। কিন্তু সিনেমাটা যখন ইন্টারভালের পরে চলে যাচ্ছে, সেই জায়গায় কিন্তু কমেডি কিন্তু একদম লেস হয়ে গেছে, একদমই নেই কমেডি। তো সেই জায়গাটা কোথাও আপনার দেখতে, চিত্রনাট্যটা দেখতে দুর্বল মনে হবে, আপনি একটু বোর ফিল করতে শুরু করবেন সিনেমাটা দেখতে দেখতে। সেকেন্ড যে পয়েন্ট, এই সিনেমার মধ্যে কিছু এক্সট্রা সিন ফালতু ঢোকানো হয়েছে সিনেমার দৈর্ঘ্যটাকে বড় করার জন্য। যেমন একটা সিন আছে যেখানে অঞ্জন দত্তের বাড়িতে গুন্ডা পাঠানো হচ্ছে, ঠিক আছে। মিঠুন চক্রবর্তী, এই পরমের পরামর্শে মিঠুন চক্রবর্তী অঞ্জন দত্তের বাড়িতে গুন্ডা পাঠাচ্ছে, ঠিক আছে। ওই সিনটা দেওয়ার কোনো দরকার ছিল, কারণ সিনটা সিনেমার মধ্যে কোনো এক্সট্রা কোনো প্লাস পয়েন্ট যুক্ত করতে পারছে না। তারপরে এখানে একটা পরম আর মধুমিতার বাবা মার অ্যাঙ্গেল দেখানো হয়েছে, এবং ওখানে একটা সিন রয়েছে, এরকম বেশ কিছু সিন রয়েছে যে সিনগুলোকে ফালতু সিনেমার মধ্যে ঢোকানো হয়েছে, যে সিনগুলো আসলে কিন্তু কোনো রকম কোনো ইমপ্রুভমেন্ট সিনেমার চিত্রনাট্য করতে পারছে না। সেকেন্ড যে জিনিসটা, সেটা হচ্ছে এখানে পরমব্রতর যে ক্যারেক্টারটা দেখানো হয়েছে, পরমব্রতের মধুমিতার, সেই ক্যারেক্টারটা সঙ্গে মিঠুন চক্রবর্তী আলাপ হচ্ছে একটা কেস নিয়ে। মিঠুন চক্রবর্তী তাদের কেসটাকে সলভ করে দিচ্ছে, এবং তারপরেই কেসটা হয়ে যাচ্ছে যে পরম মিঠুন চক্রবর্তীকে নিজের বাবা ভাবতে শুরু করে দিচ্ছে, মানে তার বাবা মানে সে মিঠুন চক্রবর্তীকে নিজের বাবা ভাবতে দিচ্ছে, মিঠুন চক্রবর্তী তাকে নিজের ছেলে ভাবতে শুরু করে দিচ্ছে। তো এই যে জিনিসটা, আমার এই জায়গাটাকে একটুখানি বেশি এস্টাবলিশমেন্ট দেখুন, কারণ তার আগেই এটা বলা হচ্ছে যে মিঠুন চক্রবর্তী এরকমই করে, কারণ যখনই দুটো ডিভোর্স কেস আছে তার কাছে, সে কিন্তু সেই সব কেসগুলোকে কিন্তু কোনোদিনই ডিভোর্স পর্যন্ত গড়াতে যায় না, তাদের মধ্যে তার আগেই মিল করিয়ে দেয়। তো সেক্ষেত্রে সেই একই কেস এসে পরমকে হঠাৎ করে পরমব্রত মিঠুন চক্রবর্তী নিজের বাবা ভাবতে শুরু করছে, এবং মিঠুন চক্রবর্তীর আর অঞ্জনা ম্যামের যাতে ডিভোর্স না হয় সেই জন্য সে মানে এত ট্রাই করছে, এত কিছু করছে, এত ফেরোসেস হয়ে যাচ্ছে। তো সেই জিনিসটাকে, সেই ক্যারেক্টারগুলো কিন্তু ঠিক করে এস্টাবলিশমেন্ট করা হয়নি, মানে সেই জায়গাটাকে তার একটু জোর দিলে আমার মনে হতো জিনিসটা আরও বেটার হতো বলে আমার মনে হয়। এরপরে যে জিনিসটা আমার মনে হলো এখানে দুর্বল, সেটা হচ্ছে এখানে একটা কেস দেখানো হয়, যখন আমি এখানে একটু স্পয়লার হতে পারে, এখানে দেখানো হয়েছে যে অঞ্জনা ম্যামের একটা বায়োলজিক্যাল ডিসঅর্ডার আছে, তার ফলে সে কোনোদিন মা হতে পারবে না, ঠিক আছে। এই জন্য মিঠুন চক্রবর্তী, এই জন্য তিনি মিঠুন চক্রবর্তীকে ডিভোর্স দিতে চান, কিন্তু মিঠুন চক্রবর্তীর এটা যুক্তি যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সঙ্গে থাকতে চাই, আমার সঙ্গে সন্তানের কোনো দরকার নেই, ঠিক আছে। এইটা হচ্ছে মিঠুন চক্রবর্তীর যুক্তি। কিন্তু এবার দেখুন 27 বছর ধরে একটা কেস চলছে, এবার মা বাবা হওয়ার তো, সব কিছু হওয়ার তো একটা বয়স সীমা থাকে। এবার সেই বয়স সীমাটা অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে এই কেসটা চলার মানে কী ভ্যালু থাকে এই কেসটা চলার। তো এখন তারা 60-60+ বয়স হয়ে গেছে, তো এখন তারা কেন মিল করে নিচ্ছে না? এখন তাদের জীবনের প্রতি কী টান আছে যে হ্যাঁ আমি ডিভোর্স দিলে সে আবার নতুন করে জীবন শুরু করতে পারে, বা সে জীবনে কী প্রাপ্তি হতে পারে যখন তুমি জানো যে সে আমাকে ভালোবাসে। তো এইখানে আমার একটা বড় মানে চিত্রনাট্য বা গল্পের মধ্যে আমার একটা বড় দুর্বলতা মনে হলো যে এই পয়েন্টটা না দিলেও পারত। তো এইরকম বেশ কিছু নেগেটিভ পয়েন্ট আমার আছে। কমেডির পোর্শন অনেকটা কম,
ইমোশন আছে কিন্তু ইমোশন আবার নেইও, মানে কিছু কিছু জায়গায় আপনি ইমোশন ফিল করবেন, কিছু কিছু জায়গায় ইমোশন ফিল করবেন না। এবং শেষ পর্যায়ে মানে সেকেন্ড পার্টে কিন্তু অনেকটা ড্র্যাগ করছে চিত্রনাট্য, মানে আপনার একটু দেখতে দেখতে একটু বোর ফিল করতে পারেন আপনি। তো এটা ছিল আমার মতামত সিনেমাটা নিয়ে। একটা ভালো একবার দেখার মতো কমার্শিয়াল সিনেমা। আপনি উইকেন্ডে আপনার কোনো কাজ না থাকলে অবশ্যই গিয়ে সিনেমাটা দেখতে পারেন। তবে মিঠুন চক্রবর্তীর লাস্ট যে কটা সিনেমা বেরিয়েছে তার মধ্যে আমি এইটাকে সবার শেষে রাখবো। এবং আমার মনে হয় এখন মিঠুন চক্রবর্তীর এই ধরনের মানে যারা নিউ কামার্স ডিরেক্টর আসছে, আমি কাউকে ছোটো করছি না, এদের সঙ্গে কাজ না করাটাই উচিত। কারণ দেখুন আদতে যখন সিনেমার ফ্লপ বা ডিজাস্টার হবে, কারণ এই সিনেমাটা যেরকম কালেকশন এটা কিন্তু ডিজাস্টারের দিকেই যাচ্ছে, তো সেক্ষেত্রে মানে অডিয়েন্সের কাছে মিঠুন চক্রবর্তীর স্টার ভ্যালুটা, কারণ এইসব সিনেমাকে বিক্রি করা হয় মিঠুন চক্রবর্তীর ফেস ভ্যালু দিয়ে, তো সেক্ষেত্রে মিঠুন চক্রবর্তীর ফেস ভ্যালুটা কমবে বলেই আমার মনে হয়। তো এটা ছিল আমার মতামত এই সিনেমাটা নিয়ে। আমার সঙ্গে আপনাদের মতামত অবশ্যই ডিফারেন্ট হতে পারে, কারণ আমি যেখানে যে কালকে আমার যে হলে গেছিলাম সেখানে অনেক বয়স্করাও বসছিল আমার সঙ্গে সিনেমা দেখছিল, তারা কিন্তু ভালো এনজয় করছে দেখলাম, হাসছে খেলছে। তো আপনারা কিন্তু অবশ্যই গিয়ে আপনাদের বাড়ির বড়োদের সঙ্গে গিয়ে সিনেমাটা দেখতেই পারেন, হতেই পারে তাদের ভালো লেগে গেল। তো এটা আমি কখনোই বলবো না যে আমার রিভিউ দেখে আপনি সিনেমাটা দেখতে চান। তো এটাই ছিল আমার মতামত। ভিডিওটা ভালো থাকলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।